9 ডিসেম্বর 2024 বাংলাদেশ সফর সারলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। পররাষ্ট্র দপ্তরের সচিব পর্যায়ের এই বৈঠককে ঘিরে শুধু দুই দেশই নয়, আন্তর্জাতিক মহলেও ছিল উত্তেজনা। অবশেষে বৈঠকের পর ভারত ও বাংলাদেশে পররাষ্ট্র সচিবেরা সাংবাদিকদের সামনে বার্তা দেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির বার্তা ছিল ইতিবাচক। দুই দেশের জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বাণিজ্য ও উন্নয়নে কাজ অব্যাহত রাখতে চায়। পাশাপাশি বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে সেই দিকটিতেও নজর দেওয়ার। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. Our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সুর ছিল কিছুটা অন্যরকম। তিনি দাবি করেন, বৈঠকে ভারতকে বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম অপপ্রচার চালাচ্ছে, তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার। আমি দুই দেশের সাধারণ জনগণের ভিতরে আস্থা ও বিশ্বাস বিনির্মাণের গুরুত্বের উপরে জোর দিয়েছি এবং এক্ষেত্রে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা রোধে ভারতের সক্রিয় ভূমিকা আশা করেছি। বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিক্রম মিস্ত্রি। ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের পর অনেকেরই আশা ছিল 5ই আগস্টের পর দুই দেশের সম্পর্ক যে তলানিতে পৌঁছেছিল তা হয়তো কাটবে, কিন্তু ছবি দেখা গিয়েছে ঠিক তার উল্টো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আরো আগ্রাসী সুর চড়াতে শুরু করেছে ভারতের বিরুদ্ধে। ভারতকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মানের, যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতার। কিন্তু ওই ভারত বিগত 16 বছরে দেশের সাথে দলের যে সম্পর্ক করেছিল, ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্ক যদি আগামীতে তারা স্বপ্ন দেখে, সেই সম্পর্ক এই বাংলাদেশে আর কোনোদিন সফল হবে না। একইভাবে সুর চড়িয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারত বিরোধী ভাষণ দিচ্ছেন, কারণ রাজনৈতিক জমি যাতে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভুঁইফোন নেতাদের হাতে চলে না যায়। অন্যদিকে ডক্টর ইউনূস খুব সন্তর্পণে -2 ফর্মুলা সফল করতে যে কাজ চালিয়ে যাচ্ছেন তার ইঙ্গিত মিলল। বাংলাদেশের মানুষের মন ভোলাতে ইউনূস আরব্য রজনীর জনপ্রিয় লোকগল্প আলাদিনের আশ্চর্য প্রদীপের কাহিনী টেনে আনলেন। এইভাবে বলি, তুমি আলাদিনের চেরাগের কথা তো নিশ্চয় শুনেছ, যে আলাদিনের চেরাগ হাত তোলাতে যারা যারা আলাদিনের সবাই জানে আলাদিনের চেরাগ। এরকম একটা চেরাগ এখানে থাকে, এরকম থাকে, কি হয় তারে ছুঁয়ে দিলে কি আসে? দৈত্য আসে, আলাদিনের দৈত্য বেরিয়ে আসে। দৈত্য এসে কি বলে? হুকুম করুন, কি করতে হবে বলুন। তুমি যদি বলো যে ও এই আমাকে এই পুরা শহর নতুন করে বানিয়ে দাও,
সে মুহূর্তের মধ্যে নতুন এক শহর তোমার জন্য হুকুম করেছে, সে বানিয়ে দিয়েছে। কি বুঝলেন? এখন সংস্কারের নামে নতুন বাংলাদেশ নির্মাণের কাজ চলছে। সেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য লাঠে উঠে যাওয়া, খুন, ধর্ষণ, ডাকাতি, তোলাবাজি, সাধারণ মানুষের কাজ হারানো, এমন হাজারো সমস্যা যখন সাধারণ মানুষকে অজগরের মতো ধীরে ধীরে গিলে খাচ্ছে, তখন এই সব ছোট বিষয়ে নজর দিতে বারণ করছেন ডক্টর ইউনূস। তিনি স্পষ্ট বার্তা দিচ্ছেন, খিদে পেলে খাবারের কথা বলবেন না, কারণ দেশকে নতুন ভাবে গড়তে হবে। তাকে কি হুকুম দিবে সেটা বলতে হবে। এখন ধরো তুই বলবেন যে না আমার খিদে লাগছে, আমার কিছু খাবার দাও, যে খাবার দিল সে তৈরি ছিল যে তোমাকে নতুন সব বানিয়ে দেবে, একটা বিশাল শহর বানিয়ে দেবে। তুমি চাইলা কি আমার খিদে লাগছে আমার বাদ দাও। এই ভুল যেন আমাদের না হয়। এখানেই তিনি পূর্ণচ্ছেদ জানেননি। বর্তমান যুব সমাজকে, বিশেষ করে যুবতীদের গণ অভ্যুত্থানের স্পিরিটকে মনে রাখার বার্তা দিয়ে এক ঢিলে দুই পাখি মারলেন। বাংলাদেশের মেয়েরা সে শক্তিটা দেখিয়ে ফেলেছে, সেজন্য বললাম যে এটা ঐতিহাসিক একটা জিনিস, পৃথিবীর ইতিহাসের একটা জিনিস। তোমরা সেই শক্তিটা দেখিয়েছো, অন্য দেশের মেয়েরা পারে নাই এখনো। কাজে তোমরা পৃথিবীর পরিপ্রেক্ষিতে তোমরা অনেক এগিয়ে। এই যে এগিয়ে থাকাটা বিরাট সৌভাগ্যের বিষয়। তোমরা একটা সুযোগ পেয়েছো, সুযোগটা গ্রহণ করেছো এবং দেখিয়ে দিয়েছো। আমাদের শক্তি আছে, আমরা শক্তি প্রকাশ করেছি, আমাদের আরো শক্তি আছে। এখানে আমাদের শক্তি শেষ হয়ে যায়নি, আমাদের আরো শক্তি আছে। অর্থাৎ 2024 সালে তথাকথিত গণ অভ্যুত্থানে নারী শিক্ষার্থীরা যেভাবে মাঠে নেমেছিলেন, গোটা দুনিয়ার ইতিহাসে তা হয়নি। বিশ্বের ইতিহাস তো ছেড়েই দিলাম। 71 সালে মুক্তিযুদ্ধের সময় 819 জন শহীদ নারী মুক্তিযোদ্ধার ইতিহাসকে এক লহমায় মুছে দিলেন। মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের মৃত্যুবরণ, 2 লক্ষ মহিলার সম্ভ্রমহানির ঘটনা এত ছোট হয়ে গেল ডক্টর ইউনূসের কাছে। এইভাবে ইতিহাসকে মুছে ফেলার উদ্দেশ্য কি? হ্যাঁ, মুজিবুর রহমানের পাশাপাশি জিয়াউর রহমানকেও বর্তমান সময় অপ্রাসঙ্গিক করে দিলেন তিনি। সেই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি নামক দলটিকেও ছেঁটে ফেলে নতুন শক্তির দিকে তাকানোর বার্তা দিলেন। ইচ্ছাটা আমাদের পরিষ্কার করতে হবে। যতক্ষণ আমি ইচ্ছা পরিষ্কার না করছি, ততক্ষণ ওই ছোট বলবো যে ও দাও আমার 4টে ভাত দাও, ওইটার ওই ফাঁদে পাড়া দেবে না। ছোট জিনিসের মধ্যে মন দিয়া সময় নষ্ট করে না। বড় জিনিস যেটা তুমি করবে, তুমি বলছো এত বড় জিনিস আমাকে দিয়ে হবে, সন্দেহ লাগবে, আমি কি পারবো? এই সন্দেহ, আমি পারবো, জোরে বলো তো, পারবো। এটা হলো বিষয়, এই পারতে হবে। কারণ পারার জন্যই তোমার জন্ম হয়েছে, তুমি এই প্রজন্মে এসছো। এই প্রজন্ম হলো পৃথিবীর ইতিহাসে মানুষ বহু প্রজন্ম হয়ে 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 এই প্রজন্মে এসছে, তাই না? এর আগে বহু প্রজন্ম শেষ হয়ে গেছে না? এই হলো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী প্রজন্ম, হলো এই প্রজন্ম। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ ক্রমশ নরকে পরিণত হচ্ছে। ঋণের উপর সুদের বোঝা বাড়ছে, দেশে বিদ্যুতের ঘাটতির জেরে শিল্পগুলো লাটে উঠছে, বিদেশি সংস্থাগুলো বাংলাদেশ ছেড়ে পালানোর উপায় খুঁজছে, রোজ কাজ হারানোর মানুষের সংখ্যা বাড়ছে, কাঁচা সবজি সহ ভোগ্যপণ্য এখন অগ্নিমূল্য। বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা চলে গিয়েছে জামিনে মুক্ত হওয়া চোর, ডাকাত, ধর্ষক, আন্তর্জাতিক নিষিদ্ধ সংগঠনগুলোর সদস্যের হাতে। আর ডক্টর ইউনূস আলাদিনের আশ্চর্য প্রদীপের চিনকে খুঁজে পেয়েছেন। আর দেশের মানুষ স্বপ্ন দেখছেন এই মুহূর্তে হয়তো বাংলাদেশটা স্বচ্ছ, সুন্দর, শান্তিপূর্ণ দেশ হয়ে যাবে। এটা কি হচ্ছে? গল্প দাদু হুঁকো টানতে টানতে আলাদিনের গল্প বলছেন, আর সেটাকে বাংলাদেশের মানুষ বাস্তব বলে মেনে নিচ্ছেন। গোটা দুনিয়া যখন নিজেদের দেশ সাজাতে কঠোর পরিশ্রম করে, দেশকে স্থিতিশীল রাখতে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া বিবাদ পাশে সরিয়ে রাখে এবং একসঙ্গে কাজ করার পণ করে, তখন আর বাংলাদেশবাসী রোজ সকালে উঠে ভারত বিরোধিতার বড়ি খেয়ে আলাদিনের গল্প শোনেন আর ভাবতে থাকেন এক দৈত্য এসে বাংলাদেশকে সাজিয়ে দেবে। এখানে নির্দ্বিধায় প্রশ্ন তোলা যায়, বাংলাদেশের মানুষজন সত্যি এই পৃথিবীর মনুষ্য পর্যায়ে পড়েন তো, নাকি বিচিত্র প্রজাতির এক ভয়ঙ্কর উন্মাদ প্রাণীতে পরিণত হচ্ছেন?
এই কঠিন সময় দাঁড়িয়ে এমন এক ব্যক্তির কাছে আলাদিনের গল্প শুনে মোহিত হচ্ছেন, যিনি ক্ষমতায় আসার পরেই কোষাগার থেকে 666 কোটি টাকা ঋণ মুকুবের নামে নিজের পকেটস্থ করেছেন। আশ্চর্য প্রতিভাতে পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।